এবার বাড়ছে বিদ্যুতের দাম। গণশুনানিতে প্রতি ইউনিটে ১.৫ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির। ভোক্তাদের তীব্র প্রতিবাদ। ন্যায্য দাম না পেয়ে নিঃস্ব রংপুর অঞ্চলের আলু চাষিরা। এবছর ক্ষতি ৪,৫০০ কোটি টাকা। বাম্পার ফলনেও সংরক্ষণে নেই কার্যকরী উদ্যোগ। এবং বাজেট অর্থায়নে এবারেও ব্যাংক থেকে সরকারের বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা। তাতে উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ কমার শঙ্কায় বিশ্লেষকরা। প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১.৫ টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ বিতরণে ক্রমাগত লোকসান এড়াতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৮ টাকা ৫৪ পয়সা করার দাবি তাদের। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত বিদ্যুতের গণশুনানিতে এই প্রস্তাব দেওয়া হয়। এ সময় প্রস্তাবের তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভোক্তা প্রতিনিধিরা। জ্বালানি তেলের সংকট আর এলপিজির লাগামহীন দামে জীবনযাত্রার ব্যয় বাড়ায় এমনিতেই যাতাকলে পিষ্ট মানুষ। তার উপর নতুন করে আসছে জুন থেকেই বিদ্যুতের দামও বাড়াতে চায় সরকার। এ সংক্রান্ত গণশুনানির প্রথম দিনেই পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আর এতে করে এক লাফে প্রতিষ্ঠানটির বিদ্যুতের দাম ৭ টাকা ৪ পয়সা থেকে বেড়ে হবে ৮ টাকা ৫৪ পয়সা। পিডিবির দাবি, দাম না বাড়ালে লোকসানের অঙ্ক হবে অনেক বড়। তেলের যে প্রাইসটি ছিল এটা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এই সাথে সঙ্গতি রেখে বিদ্যুতের বাল্ক এবং রিটেল প্রাইসটা সমন্বয় হওয়ার কথা ছিল, সেটি করতে পারি নাই। পিডিবির প্রস্তাবে বলা হয়, প্রতি কিলোওয়াট বিদ্যুতের গড় সরবরাহ ব্যয় ১২.৯১ টাকা নির্ধারণ করলে কোনো ঘাটতি থাকবে না। আর যারা ছিলেন অনেকে সরকারের মন্ত্রী হয়েছে। তবে বিদ্যুৎ খাতের লুটপাট, অব্যবস্থাপনা ও চুরি বন্ধ না করে দাম বাড়ানোর এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ করেছে নাগরিক সমাজ। ব্যাংকে কত টাকা ডিপোজিট রেখে মুনাফা করছেন, সিএসআর ফান্ডের তারা হিসাব নাই, স্বচ্ছতা জবাবদিহিতা নাই। প্রান্তিক পর্যায়ে মানুষের কথা চিন্তা করলে পরে কোনো অবস্থাতেই আমাদের বিদ্যুতের হার বাড়ানো যাবে না। আইন লঙ্ঘন করলে বিইআরসির কর্মকর্তাদেরও বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দেন তারা। একটা জিনিস বারবার আসে, সরকারকে ভর্তুকি দিতে হবে, ভর্তুকি দিতে হবে। সরকার কোত্থেকে ভর্তুকি দেয়? সরকার কারো বেতন কেটে তো ভর্তুকি দেয় না, সরকার জনগণের ভোক্তার টাকায় দেয়। সরকারি সংস্থাগুলোর দুর্নীতি আর অব্যবস্থাপনা নিয়ে গ্রাহক প্রতিনিধিদের তীব্র তোপের মুখে পড়ে বিইআরসি চেয়ারম্যান জানান, আইন অনুযায়ী সব পক্ষের যৌক্তিকতা বিবেচনায় নেওয়া হবে। মূল্যবান পরিবর্তনের প্রস্তাব বিষয়ে গণশুনানি গ্রহণ একটি আইনি প্রক্রিয়া। সংশ্লিষ্ট সকলের স্বার্থ বিবেচনায় নিয়ে প্রস্তাবসমূহের যথার্থতা, ন্যায্যতা ও যৌক্তিকতা বিশ্লেষণ করে। সাধারণ মানুষের স্বার্থ রক্ষা নাকি শেষ পর্যন্ত লোকসানের অজুহাতে বিতরণ সংস্থাগুলোর পকেট ভারী করতে বিদ্যুতের দাম বাড়ানো হবে, তা জানতে অপেক্ষা করতে হবে গণশুনানি শেষে কী সিদ্ধান্ত আসে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। পাইকারি ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে গণশুনানি চলছে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে। আমাদের সহকর্মী ইউসুফ রানা আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ইউসুফ, কয়টি প্রতিষ্ঠান বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করলো সেটি জানবো। আবার প্রস্তাবের পক্ষে আসলে তারা কি যুক্তিটা দিচ্ছে, এবং ভোক্তারা আমরা যতদূর জানি যে ক্ষোভ প্রকাশ করেছে, ভোক্তা প্রতিনিধিরা কি বলছে, সব মিলিয়ে যদি একটু শুনি আপনার কাছ থেকে। জি রঞ্জন, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু শুধুমাত্র পিডিবির পক্ষ থেকে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, সেটি আমরা প্রতিবেদনেও দেখছিলাম। এটি ছিল সকালের সেশনে। এরপরে এখন কিন্তু আবার সঞ্চালন চার্জ বাড়ানোর যে প্রস্তাবটি করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, পিজিসিবি এই প্রস্তাবটি করেছে। তারা সঞ্চালন চার্জ ৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৯ পয়সা পর্যন্ত করার দাবি জানিয়েছে, এবং তারা তাদের দাবির পক্ষে যেসব যুক্তি তুলেছে সেগুলো হচ্ছে যে তাদের সঞ্চালন চার্জ আগের থেকে বেড়েছে, এবং তারা যে সঞ্চালন লাইনগুলো নির্মাণ করেন সেই নির্মাণের খরচও বেড়েছে। বিশেষ করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটি রূপপুরে হচ্ছে সেটির জন্য অত্যাধুনিক সঞ্চালন লাইন তৈরি করতে হচ্ছে, এবং পরবর্তীতে নবায়নযোগ্য জ্বালানির যে সঞ্চালন চার্জ সেটিও একটু ব্যয়বহুল, কারণ নবায়নযোগ্য জ্বালানি যে সঞ্চালন চার্জ লাইনগুলো আছে সেগুলো আরও অত্যাধুনিকভাবে না করলে সেটি যে কোনো সময় ব্ল্যাকআউট হওয়ার সম্ভাবনা থাকে, এবং অন্যান্য যে খরচপাতি সঞ্চালন লাইনের
সেই খরচও বেড়েছে বলে তারা তাদের উপস্থাপনায় তুলে ধরছে। এখন পর্যন্ত সেই প্রস্তাবনাটি তারা তুলছে এবং তাদের কারিগরি যেই মূল্যবৃদ্ধির যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তারা এখনো বলছে, এবং পরবর্তীতে আমরা দেখব যে এই বিষয়ে যারা নাগরিক সমাজ আছে এবং অন্যান্য পক্ষ থেকে এই বিষয়ে তারা তাদের যুক্তিগুলো তুলে ধরবেন। এবং বরাবরই নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনি নিশ্চয়ই প্রতিবেদনেও দেখেছেন যে এই যে মূল্যবৃদ্ধির যে প্রক্রিয়া এবং মূল্যবৃদ্ধির যে বিষয়গুলো যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে সেগুলোকে অযৌক্তিক বলছে নাগরিক সমাজ। কারণ বিদ্যুৎ খাতে যে চুরি এবং লুণ্ঠনগুলো হচ্ছে, সেই চুরি এবং লুণ্ঠনগুলো বন্ধ না করে বারবারই যে বিদ্যুতের দাম বাড়ানোর পথে হাঁটছে সরকার, বিগত সরকার, এবং গত প্রায় 1.5 থেকে 2 দশক ধরে এই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সরকার, সেটির তারা কিন্তু তীব্র বিরোধিতা করছেন। তবে এই শুনানি আগামীকাল চলবে এবং এরপরে বিইআরসি তারা তাদের নিজেদের সিদ্ধান্ত জানাবেন। তবে বলা হচ্ছে যে জুন মাসের শুরু থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। হয়তোবা বিদ্যুতের বাড়তি দাম সাধারণ ভোক্তাদের কাঁধের উপরে সেই জুন মাস থেকেই পড়বে। তো রঞ্জন, এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। সংরক্ষণের অভাবে প্রতি বছর হাজার কোটি টাকার আলু নষ্ট হচ্ছে রংপুর অঞ্চলে। মৌসুমে ন্যায্য মূল্য না পাওয়ায় নিঃস্ব হয়েছেন অনেক আলু চাষি। শুধু এবছরই মূল্য ধসে প্রায় 4.5 কোটি টাকা লোকসান হয়েছে রংপুর অঞ্চলের আলু চাষিদের। বছরের পর বছর ধরে একই ভোগান্তির চিত্র, কিন্তু তার কোনো প্রতিকার নেই। এবার চাষি রক্ষায় সরকার অবশ্য ভাবছে আলুকে ত্রাণ হিসেবে অন্তর্ভুক্ত করার। আলু চাষে ভালো ফলনের পরও এবার রংপুরের চাষিদের মাথায় হাত। বিভাগের 8 জেলায় এবার আলু উৎপাদন হয়েছে 51,78,000 মেট্রিক টন। উৎপাদন খরচ প্রতি কেজিতে 14 থেকে 16 টাকা হলেও পাইকারিতে দাম মাত্র 7 থেকে 8 টাকা। বিদেশও যাইতেছে না আলু, দামও পাইতেছি না, কি করব এখন? এই বাজারে বেচলে আমার এখান থেকে 2 লক্ষ টাকা আমি তুলতে পারবো না, আমার 5.5 লক্ষ টাকা খরচ। বছরের পর বছর ধরেই এ অঞ্চলের আলু চাষিরা একই রকম ভোগান্তির শিকার। শ্রমে ঘামে ফলানো ফসল চোখের সামনে নষ্ট হলেও যেন দেখার কেউ নেই। আলুর দাম নাই, পচি গেছে। 100 বস্তা বাঁচলে অন্তত 20 বস্তা ফেলে দেওয়া লাগে। আলুর ন্যায্য দাম কিভাবে হবে, সরকার এই ব্যবস্থা করুক। আমরা এই সরকারের কাছে এই ব্যবস্থাই চাই। বিশ্লেষকরা বলছেন, প্রতি বছর প্রায় 75 লাখ টন চাহিদার বিপরীতে দেশে আলু উৎপাদন হয় 1,25,00,000 টন, কিন্তু তা সংরক্ষণে হিমাগারের সক্ষমতা মাত্র 12%। আর রপ্তানি হয় উৎপাদনের মাত্র 0.18%। সে হিসাবে বছরে প্রায় 50 থেকে 60 লাখ টন আলু নষ্ট হচ্ছে। 50 লক্ষ মেট্রিক টন আলুর পিছনে যে বাড়তি খরচ, সেই খরচ করতে গিয়ে সরকারকে ডলার দিয়ে সার আমদানি করতে হয়েছে। এই বিনিয়োগটি পরিকল্পনার অভাবে সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। সংকট সমাধানে অতিরিক্ত আলুর রপ্তানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, এমন গদবাঁধা কথা শোনালেন কৃষি কর্মকর্তারা। এই আলুগুলো যদি আমরা উৎপাদন করতে পারি তাহলে আমাদের দেশের চাহিদার বাহিরে অতিরিক্ত আলুটি আমরা রপ্তানি করতে পারবো। আমরা চেষ্টা করছি আমাদের আলুগুলোকে কী করে নিরাপদ আলু উৎপাদন করে সেগুলোকে বাইরে রপ্তানি করা যায়। আমাদের মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ থেকে কিন্তু কিছু আলু রপ্তানিও হয়েছে। এদিকে কৃষক বাঁচাতে আপাতত আলুকে ত্রাণ পণ্যের অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানালেন ত্রাণমন্ত্রী। এই বাংলাদেশের উৎপাদিত আলু যাতে বাইরে আমরা রপ্তানি করতে পারি সেটা সরকার আলোচনা করে দেখছে। আর আপনি সর্বশেষ যে কথাটা বললেন আমাকে, যে আমাদের বিভিন্ন ত্রাণ সামগ্রীর মধ্যে আলুটাকে অন্তর্ভুক্ত করা যায় না। বিশ্লেষকরা মনে করেন, শুধু কৃষক নয়, বরং দেশের স্বার্থেই আলু চাষিদের রক্ষা করতে হবে। নয়তো আলু চাষে কৃষক মুখ ফিরিয়ে নিলে তখন আমদানির দ্বারস্থ হতে হবে সরকারকে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। 2,35,000 কোটি টাকার ঘাটতি থাকছে নতুন বাজেটে। বড় অঙ্কের এই ঘাটতি মেটাতে বরাবরের মতোই সরকার দ্বারস্থ হবে দেশের ব্যাংক খাতে। ব্যবসায়ী ও বিশ্লেষকরা মনে করেন, অভ্যন্তরীণ উৎস বা ব্যাংক থেকে সরকার ঋণ করলে উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ কমে, এতে মন্থর হয় অর্থনীতির চাকা। বাজেট অর্থায়নে ঋণের দুষ্টচক্র থেকে বের হতে পারছে না তারেক রহমানের সরকারও। প্রথম বাজেটেই দেশের ভেতর থেকে 1,19,000 কোটি টাকা ধারের পরিকল্পনা করছে সরকার, যার সিংহভাগই প্রত্যাশা করা হচ্ছে ব্যাংক খাত থেকে।
এবার 9,30,000 কোটি টাকার বাজেটে রাজস্ব আহরণ লক্ষ্য 6,95,000 কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 1,07,000 কোটি টাকা বেশি। এরপরও ঘাটতি থাকবে 2,35,000 কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্য ছিল 1,04,000 কোটি টাকা। তবে প্রথম 9 মাসেই সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে 1,09,000 কোটি টাকা। অর্থবছর শেষে এ অঙ্ক আরও বাড়বে। আমাদের যে কর্মসংস্থান বা উৎপাদন বৃদ্ধি, প্রবৃদ্ধি বৃদ্ধি, এগুলো করতে গেলে তো কৃষি খাতকে চাঙ্গা করতে হবে। এগুলো মাথায় রেখেই সরকারকে আমাদের চিন্তা করতে হবে, যাতে সরকার এই ঋণের ফাঁদের মধ্যে না পড়ে। অনেক টাকা আমরা অপব্যয় করি, দুর্নীতি করি, যার ফলে বেড়ে যায়। প্রচুর প্রকল্প আছে, যে প্রকল্পগুলো কিন্তু হয়তো এই মুহূর্তে আমাদের অতটা জরুরি নয়, সেই প্রকল্পটাকে বাদ দিয়ে দেওয়া যেতে পারে। ব্যবসায়ীরা বলছেন, সরকার ঋণ নিলে ব্যাংকগুলো বেসরকারি খাতে অর্থায়নে আগ্রহ হারায়, যার নেতিবাচক প্রভাব পড়ে উৎপাদনশীল খাতে। সরকারি ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ যদি না বাড়ানো যায়, সেটা হবে সবচেয়ে ভালো রাস্তা। সেক্ষেত্রে ডেফিসিট ফাইন্যান্সিং করার আসলে দুটো রাস্তা খোলা থাকছে। বৈদেশিক ঋণ তো থাকেই, ইন্টারন্যাশনাল মার্কেট থেকে বাণিজ্যিক ঋণ যেটা নন কনসেশনাল টার্মসে, সেটা আসলে এখনই এক্সপ্লোর করা দরকার। রাজস্ব আয় বাড়ানোর জন্যে কর হার না বাড়িয়ে করের কর জাল যেটা ট্যাক্স নেট সম্প্রসারণ, সেটার দিকে নজর দেবে। এ অবস্থায় রাজস্ব আয় বাড়িয়ে কিভাবে বাজেট অর্থায়নে ঋণ নির্ভরতা কমানো যায়, সরকারকে সে কৌশল খোঁজার তাগিদ বিশ্লেষকদের। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সুধীর সমাবেশে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। এই যে ভূমিকম্প হচ্ছে, এটির একটি অন্যতম কারণ হচ্ছে গুলশান এলাকায়, ক্যান্টনমেন্ট এলাকায়, এই যে এলাকাটি, এখানে আমার পরিষ্কার মনে আছে, ছোটবেলায় দেখেছি যে 50 ফিট গেলে, 50 ফিটও যাওয়া লাগতো না, 20-25 ফিট গেলেই বা 15 ফিট গেলেই পানি বের হতো। এখন আমি শুনেছি সেখানে প্রায় 600-700 ফিট নিচে যেতে হয় পানি পাওয়ার জন্য। এবং এটি আপনারা এখানে অনেকেই আছেন হয়তো কম বেশি ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি কৃষিকাজের সাথে জড়িত, আপনারা এই খবরটা আপনারা জানেন। 20 কোটি লোকের ফসল উৎপাদনের জন্য আমাদের কৃষকরা সারা বাংলাদেশে তারা এই যে গভীর নলকূপের মাধ্যমে পানি তুলছে। তার ফলে যেটি হচ্ছে, নিচে থেকে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক, নিচটা যখন শূন্য হবে উপর থেকে সেটি ধসে পড়বে, তাই নয় কি? এটি তো স্বাভাবিক ব্যাপার, এটি স্বাভাবিক ব্যাপার। আপনি নিশ্চয়ই জানেন এবং সকলে খেয়াল করেছেন, সকলে শুনেছেন, অনেকবার শুনেছেন। আমরা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী যে মিটিং ছিল, বিভিন্ন বিষয় ছিল, সেখানে আমরা উল্লেখ করেছি যে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা সরকার গঠন করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা সেই প্রতিষ্ঠিত খাল খনন কর্মসূচি শুরু করেছি। 2-3 দিন আগে একজন সাংবাদিক এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম, এই কোথাও কোনো হিসাব নেই, কিছু না, এটা করতে হবে বলে করেছে। তা আমি খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে বলতে চাই, বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা গত 20 বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছি, আমাদের ব্যবহার করেছি, এই পরিমাণ পানি যদি আজকে থেকে পানিগুলো, বিশেষ করে বর্ষার সময় যে অতিরিক্ত পানি আসে, সেটিকে যদি আমরা ছড়িয়েও দেই, মিনিমাম 20 বছর আরও লাগবে সেই যে শূন্যস্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে 20 বছর সময় লাগবে। 20 বছরে আপনার জনসংখ্যা আরও বাড়বে, আপনার খাদ্য উৎপাদন আরও আমাদেরকে বাড়াতে হবে। কাজেই আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে, এবং এটিও কিন্তু দুর্যোগের সাথে সম্পর্কিত। যেভাবেই হোক আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন, কয়েকদিন আগে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে রাজশাহীতে আমরা পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারাজ তৈরি করব। আমরা যেখানে পদ্মা ব্যারাজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারাজ তৈরি করা, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে, কিন্তু আমাদের কাছে যেই পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি।
যার ফলে যেটা হচ্ছে পানিতে নদীতে পানির স্রোত কমে যাওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে, আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ছোটোবেলায় আমরা দেখেছি পদ্মা নদীর এপার থেকে ওপার দেখা যায় না, এখনও দেখা যায় না, তবে তখন পানি ছিল, এখন পানি শূন্য, দেখা হয়তো এখনও যায় না এপার থেকে ওপার। কেন চাচ্ছি আমরা ব্যারাজটি করতে? এই ব্যারাজটি আমরা এই জন্য করতে চাচ্ছি যে বর্ষাই বলুন, শুকনো মৌসুমি বলুন, যখনই হোক আমাদের দেশের মানুষ, কৃষকই হোক বা যে কোনো মানুষ হোক, তারা যাতে পানি পায়। আরেকটি ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে, ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে নোনতার কারণে, নোনতা পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হচ্ছে, যে বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজেই আমরা যদি সেই প্রেশারটাকে রাখতে চাই, আমাদেরকে এই ব্যারাজটা নির্মাণ করতে হবে এবং ব্যারাজের মধ্যে আমরা পানি ধরে রাখবো। যখন বাড়তি পানি, বর্ষার মৌসুমে যেই পানিটা আসে, সেই পানিটি আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি, সেই পানিটিকে আমরা আরও যাবতীয় কাজে ব্যবহার করতে পারি। এবং শুধু এটাই নয়, এটার সাথে আরেকটি সমস্যা আছে, আমাদের ব্রহ্মপুত্রে যে তিস্তা নদী যেটি আছে, আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। যারা বিভিন্ন বড় বড় কথা বলছে তাদের দেশে পরিষ্কারভাবে বলতে চাই, এই যে আজকে এখানে দুর্যোগ মন্ত্রী বসে আছেন, এই লোকটার নেতৃত্বেই তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে, যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। দেশের বাজারে অনেকটা স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বাজার। ব্যাংকগুলো গ্রাহকের কাছে মার্কিন ডলার বিক্রি করছে 123 টাকা দরে, আর গ্রাহকের কাছ থেকে কিনছে 122 টাকা দরে। বুধবার ব্রিটিশ পাউন্ড ব্যাংকে বিক্রি হচ্ছে 166 টাকা, আর ব্যাংক গ্রাহকের কাছ থেকে কিনছে 159 টাকায়। প্রতি ইউরো ব্যাংক বিক্রি করছে 147 টাকা আর কিনছে 143 টাকায়। কানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে 90 আর ব্যাংক কিনছে 85 টাকায়। অস্ট্রেলিয়ান ডলার বিক্রি হচ্ছে 87 টাকা আর ক্রয় হচ্ছে 82 টাকা দরে। এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে আন্তর্জাতিক বাজারে পণ্যের দরদাম। বিশ্ববাজারে আজ কমেছে স্বর্ণের দাম। প্রতি ট্রয় আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,477 তবে বেড়েছে রূপার দর। প্রতি ট্রয় আউন্স রূপা বিক্রি হচ্ছে $74.90 দরে। কমতির দিকে ইস্পাতের দরও প্রতি টন ইস্পাত বিক্রি হচ্ছে $3,171 দরে।